বাম ও ডানপন্থীরা সরকার উৎখাতের চক্রান্ত করছে অভিযোগ প্রধানমন্ত্রীর। দাবদাহে সবাইকে সাবধানে থাকার আহ্বান। চলমান দাবদাহে যশোর চুয়াডাঙ্গায় ৪৪ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা। রোববার নাগাদ বৃষ্টির আভাস আবহাওয়া অফিসের। ২ মে পর্যন্ত বন্ধ স্কুল। শ্রমিক মালিক স্বার্থ রক্ষায় আইন সংশোধন হচ্ছে, জানালেন আইনমন্ত্রী। ৮ ঘন্টার বেশি কাজ করলে ওভারটাইম নিশ্চিতের আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সংখ্যায় আছে আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কমিউনিটি ক্লিনিকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণ। তাই সরকার ও রাজনীতিবিদদের সকল সিদ্ধান্তের ক্ষেত্রেই জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে কমিউনিটি ক্লিনিকের টেকসই অগ্রযাত্রায় সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। কোন শক্তি বাংলাদেশের বিরুদ্ধে এই বাংলাদেশের বিরাজমান অগ্রগতিকে স্তব্ধ করতে চেয়েছিল? দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হয় এবং জনগণের ভোগান্তি বাড়ে। এ ধরনের কর্মসূচি পরিহারের জন্য আমি সেই সকল জনস্বার্থ বিরোধী সেই দলসমূহ বা গোষ্ঠীসমূহকে আহ্বান জানাই যে এই ধরনের কর্মসূচি থেকে আপনারা বিরত থাকবেন। অতি বাম ও ডানপন্থীরা মিলে সরকার উৎখাতের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া এবং বুদ্ধিজীবীরা অনবরত দেশের বিরুদ্ধে গীবত করছে। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মানবাধিকারের ছবক দেয়া দেশ যুক্তরাষ্ট্র কেন ফিলিস্তিনিদের উপর অত্যাচারের প্রতিবাদ করে না, এমন প্রশ্নও করেন তিনি। চলমান তাপপ্রবাহে দেশের মানুষকে সাবধানে থাকা সহ পরিবেশ বাঁচাতে সবাইকে বৃক্ষরোপণের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গীবত গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই বেরো এক হয়েও সব সারাক্ষণ শুনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? এই গরমে মানুষ অতিষ্ঠ। আমি সবাইকে, দেশবাসীকে এটিকে বলবো যে সবাইকে একটু সাবধানে থাকতে হবে। জীবন জীবিকা তো চলবে, যত থেমে থাকবে না, তারপরেও সবাইকে প্রচুর পানি খেতে হবে। চলমান তাপপ্রবাহে যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। আজ যশোরে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, আর চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি। আগামী সপ্তাহের শুরুতে দেশজুড়ে বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, রোববার নাগাদ কমতে পারে দাবদাহের যন্ত্রণা। এদিকে তীব্র তাপপ্রবাহে গত এক সপ্তাহে বিভিন্ন জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এমদাদুল হক খানের রিপোর্ট। ঊর্ধ্বমুখী দেশের তাপমাত্রার পারদ প্রতিনিয়ত ভাঙছে অতীতের রেকর্ড। আজ ঢাকার তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। এমন পরিস্থিতিতে সারা দেশে হিটস্ট্রোকে মারা গেছে অন্তত ১০ জন। তাপপ্রবাহে অতিষ্ঠ খেটে খাওয়া মানুষজন পেটের দায়ে বাইরে বের হতে বাধ্য হচ্ছেন বলে জানান তারা। তাপের ঠেলায় কোনো কাপড় চোপড় কত রাখতে পারতেছি না, এমন পরিস্থিতি। ঠিক আছে, কোনো ইনকাম নাই, কোনো ব্যবস্থা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কি করবো? ঘরে বইয়া থাকলে তো আর খাওয়ার উপায় নেই। ওইটা খাওয়ার ব্যবস্থা করা নেবো, বাচ্চা কাচ্চা বাড়াইতে হবে। এখন নিরুপায় বাইর হই। অতিরিক্ত গরমে থাকাই যায় না। রাস্তাঘাটে দেখেন কি অবস্থা, ছাতি নিয়ে ঘুরতেছি। দিনে যেমন কষ্ট রাত সেই কষ্ট। ঘুমাচ্ছে শুধু যাদের এসি আছে তারা, ছেলেপেলে নিয়ে তো খুব কষ্টে আছে। তাপদাহ বাড়ার কারণ জানিয়ে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, আগামী ৪ থেকে ৫ মে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে। এর ফলে কমতে থাকবে তাপমাত্রা। আমাদের বাংলাদেশের পশ্চিমাঞ্চলে যে অঙ্গরাজ্যগুলো আছে কোথাও বৃষ্টি নাই,
ওখানে টেম্পারেচার হয় আমাদের সমান বা তার থেকে বেশি। ওই আবেশ প্রক্রিয়া একটা ধাক্কা লাগে, সেটা হলো রাজশাহী এবং খুলনায় তাপমাত্রাটা আগে ওইখানে বাড়ে। কারণটা কি, ওই শীতটা ওইখানে বেশি, তাপমাত্রাটা ওইখানে বেশি। তাপটা বাড়ার পরে পার্শ্ববর্তী ডিভিশন কোনটা, ঢাকা এবং বরিশাল, এই তাপমাত্রাটা ওইখানে আর একটা ধাক্কা দেয়। 2-3 তারিখের পরে বা ওই সময় কাছাকাছি সময়ে সারা দেশে ভালো একটা বৃষ্টির সম্ভাবনা আছে। যত সময় যাবে 2 তারিখের পরে বৃষ্টির সম্ভাবনাটা তত বেশি হতে পারে। বিশেষ করে 4-5 তারিখে আমাদের আশা করছি বা ধারণা করছি যে সারা দেশব্যাপী একটা বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের 2-1 স্থানে বিদ্যমান বৃষ্টিপাতের পরিধি বাড়লেও তা চলমান তাপ প্রবাহে প্রভাব ফেলবে না বলেও মত দেন তিনি। বৃষ্টিটা বন্ধ হলেই আমাদের তাপমাত্রাটা বেড়ে যায়। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। প্রাকৃতিক বিপর্যয় সহ বিভিন্ন ছুটির কারণে লার্নিং গ্যাপ কমাতে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারেও ক্লাস পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নফেল। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শহরের চেয়ে প্রান্তিক শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গ্রীষ্মের তাপদাহে পুড়ছে দেশ। এ সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিংবা খোলা রাখা নিয়ে দফায় দফায় অঞ্চলভিত্তিক নানা সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আপিল না করা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আদালতের সিদ্ধান্ত মেনে চলা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এই অবস্থাতে আমরা বলতে চাই যে আমাদের অবশ্যই আদালতের সিদ্ধান্তের উপরে আমরা শ্রদ্ধাশীল। আমরা এই বিষয়ে মন্তব্য আমাদের করার এই মুহূর্তে অবস্থান নেই, কারণ আমরা কিন্তু রায়ের কোনো আদেশ আমরা দেখিনি, তাই মন্তব্য আমি করব না। ইংলিশ মিডিয়াম খোলা থাকবে আর প্রান্তিক পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে, এমন সিদ্ধান্তে বৈষম্য দেখা দেবে উল্লেখ করে রাজধানী কেন্দ্রিক প্রভাবশালী মানুষ আর সোশ্যাল মিডিয়া সমালোচনা দেখে রাষ্ট্র পরিচালনা হয় না বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা শুনেই আমরা আসলে সরকার পরিচালনা করাটা আমাদের জন্য সেটা যথাযথ নয়। সিলেটে আমার সন্তানদের আজকে কি দোষ করেছে? আজকে সিলেটে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, সেখানে কেন তারা শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকবেন? সবকিছু যদি রাজধানী কেন্দ্রিক হয়ে যায়, সবকিছু যদি প্রভাবশালীদের নেতৃত্বে হয়, তাহলে তো শিক্ষাটা সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করাটা আমাদের পক্ষে সম্ভব হবে না। এর আগে সোমবার বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে তাপ প্রবাহের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। শ্রমিক মালিক স্বার্থ রক্ষায় শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেছেন, শ্রমিকের ইচ্ছার বিরুদ্ধে 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন হুমায়ুন কবির। সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে আইনমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, শ্রমিক ও মালিকের স্বার্থ রক্ষায় শ্রম আইন সংশোধন সহ কোনো মালিক আইন লঙ্ঘন করলে জরিমানার পরিমাণ বাড়ানোর চিন্তাভাবনা চলছে। শ্রমিকদের অধিকার রক্ষা, সংরক্ষণ সবকিছু করার জন্য যার যার কথা শোনা আমরা শুনবো। সেই কারণেই আমরা মূলত আলাপ আলোচনায় বসেছিলাম। আগামী 7 তারিখে ILOর যে কিছু সাজেশন আছে তারা সেইটা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের যে টেকনিক্যাল কমিটি সেইখানে উপস্থাপন করবেন এবং 12ই মে যে সভা হবে সেখানে এই সাজেশন এবং আমরা যে সংশোধনের ব্যাপারে ILOর যে বক্তব্য সেগুলির ব্যাপারে একটা ক্লোজার আনব। কোনো প্রতিষ্ঠানে 15% শ্রমিকের ইচ্ছায় ইউনিয়ন করার বিষয়ে ILO রাজি হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। সকল ফ্যাক্টরির জন্য এই 15% থ্রেশহোল্ড, মানে 15% শ্রমিকরা রাজি হলেই একটা ট্রেড ইউনিয়ন তারা গঠন করতে পারবে। এদিকে মে দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের 8 ঘন্টার বেশি কাজ করালে ওভারটাইম দিতে হবে। এক্সপোর্ট তাড়াতাড়ি করতে হয়, তখন তারা শ্রমিকদের ওভারটাইম করে। এই ওভারটাইম এমনি নর্মাল যে বেতন পায় তার ডবল পেমেন্ট করে আমরা কাজ করছি। আমাদের ইন্সপেক্টর সাহেবরাগুলো তদারক করতেছে। আসছে বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাশ হবে বলে আশা জানান প্রতিমন্ত্রী। পার্লামেন্ট সেশনে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
ব্যাংকিং খাতের উন্নয়নে একীভূতকরণের সিদ্ধান্তে জনমনে তৈরি হয়েছে বিভ্রান্তি। যদিও এটিকে ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের প্যানেল আইনজীবী। আর বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তকে খেলাপি জালিয়াতিতে জড়িতদের রক্ষা কবচ হিসেবে দেখছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। মনিরুল ইসলামের বিশেষ রিপোর্ট। নানান টানাপোড়েনে জর্জরিত দেশের ব্যাংকিং খাত, রয়েছে ঋণখেলাপির চাপ আর উচ্চ সুদহারের বোঝা। এমন পরিস্থিতিতে দুর্বল ব্যাংকের সঙ্গে সবল ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। আর এ নিয়েই জনমনে তৈরি হয়েছে বিভ্রান্তি। আর এই বিভ্রান্তির বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে উদ্যোগটি 2026 সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে। পাশাপাশি জনস্বার্থে দুর্বল ব্যাংকের সঙ্গে সবল ব্যাংককে একত্রিত করে কার্যকরী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলবে। আর একীভূতকরণ প্রক্রিয়ায় আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত থাকবে। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পর্ষদের সম্মতিতেই এটি বাস্তবায়িত হবে। ব্যাংকিং নীতিমালা অনুসরণ করেই একীভূতকরণের সব কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। দেশে ব্যাংকের সংখ্যা অতিরিক্ত এমনটি জানিয়ে একীভূতকরণের সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে উচ্চ সুদহারকে ব্যবসায়ীদের জন্য ত্রাহি মধুসূদনের মতো অবস্থা বলে মনে করছেন এই ব্যবসায়ী। আমাদের দেশে ব্যাংক কিছুটা বেশি হয়ে গেছে। এখন যে উদ্যোগটা নিছে এটা দিয়ে এদেরকে একীভূত করলে আসলে এটা একটু শক্তিশালী হবে। আর পক্ষান্তরে উচ্চ সুদহার এটা আমাদের জন্য অনেকটা ত্রাহি মধুসূদন অবস্থার মতো হয়ে গেছে। সরকার আশা করি এদিকটা একটু বিবেচনা নেবেন। বাংলাদেশ ব্যাংকের প্যানেল আইনজীবী বলছেন উন্নত সেবার মানুষে একীভূতকরণ দোষের কিছু না হলেও খেলাপি ঋণ নিয়ে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। আমি মনে করি যে বিষয়টি যৌক্তিক, তবে একটি কথা ওই যে বলছিলাম যে আসলে মনে রাখতে হবে যে আমাদের ঋণ খেলাপি যারা রয়েছেন তারা কিন্তু আমাদের অর্থনীতির জন্য একটা বড় রকমের চাপ। এই ঋণটা আসলে কিভাবে পুনরুদ্ধার করা যাবে সেটার জন্য একটি সঠিক গাইডলাইন আমাদের প্রয়োজন। সেইটি যদি সঠিক থাকে তাহলে কিন্তু আমাদের অর্থনীতিতে কোনো ধরনের প্রভাব পড়বে না। তবে একীভূতকরণকে গ্যাসের রোগীকে প্যারাসিটামল দেওয়ার সঙ্গে তুলনা করলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এখন একটা ক্যান্সারের রোগীকে প্যারাসিটামল দেওয়ার মতো একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে। তার মন্তব্য, এই উদ্যোগ ব্যাংকিং খাতের সংকট নিরসন নয়, বরং জালিয়াতিতে জড়িতদের দায় মুক্তির এক কৌশল মাত্র। ঋণ খেলাপি জালিয়াতির কারণে যে ব্যাংকগুলোকে যারা খাদের কিনারায় ঠেলে দিয়েছে তাদেরকে এক ধরনের দায় মুক্তি দেওয়ার, জবাবদিহিনতা, বিচারহীনতা দেওয়ার একটা নতুন মুখোশ মাত্র এই বর্তমান যে প্রক্রিয়াটা বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে, ব্যাংকগুলোকে একত্রিত করা, এটাকে ছাপিয়ে দেওয়ার একটা বিষয়। এটার মাধ্যমে সমস্যার সমাধান হবে না। এই পদক্ষেপ এ খাতে তিলে তিলে সুশাসনের যে ঘাটতি তৈরি হয়েছে তা থেকে বের হয়ে আসার কোনো পথ দেখাবে না বলেই মন্তব্য টিআইবি নির্বাহী পরিচালকের। সুশাসনের ঘাটতি, জবাবদিহিমূলক সুশাসনের ঘাটতি, সেটার সমাধান এই ধরনের পদক্ষেপের মাধ্যমে হবে বলে আমরা মনে করতে পারছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। হবিগঞ্জের হুরগাঁও গ্রামের ব্যবসায়ী হারুন হত্যা মামলায় 7 জনের ফাঁসি ও 10 জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হক এই রায় দেন। 2003 সালের 14 ফেব্রুয়ারি পূর্ব বিরোধের জেরে হারুন আহমেদকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এই ঘটনায় নিহতের ছোট ভাই সুমন বাদী হয়ে সদর থানায় 47 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। 15 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে 21 বছর পর আসামিদের উপস্থিতিতে আজ এ রায় প্রদান করেন আদালত। নির্বাচনে আচরণবিধি ভঙ্গের প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। উপজেলা নির্বাচন ঘিরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা কমিশনের লক্ষ্য বলেও জানান আহসান হাবিব। আচরণবিধি ভঙ্গ করছে, আপনারা লিখিতভাবে তথ্য প্রমাণ সহকারে আপনারা আমাদের রিটার্নিং অফিসার অথবা প্রশাসনে অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে দেন। যদি অ্যাকশন না হয় তাহলে বলেন আমাকে। আমরা অ্যাডভান্স বলে গেলাম, যেখানে যেটা দরকার নিরাপদ চাদরে ঘেরাও করা হবে এবং সঠিক নির্বাচনের জন্য যা দরকার ইলেকশন কমিশন এনাদের সবাইকে সহায়তা করবে। তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে আওয়ামী লীগ। দলের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, মিরপুর 10,
গুলশান, জিগাতলা, বাড্ডা নতুন বাজার ও মতিঝিলে এসব পানীয় বিতরণ করা হয়। সংগঠনের সদস্য মিল্লাত হোসেন বলেন, তীব্র দাবদাহে পথচারী সহ সাধারণ মানুষ রাস্তাঘাটে অসুস্থ হয়ে পড়ছে, তাই দলীয় সভাপতির নির্দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো জাতিকে সরকার শ্বাসরুদ্ধ করা অবস্থায় ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী দলের নেতাদের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। রিজভী অভিযোগ করেন, উন্নয়নের নামে সরকার দেশকে বিষাক্ত রাষ্ট্রে পরিণত করেছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও বন্ধের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সমালোচনা করেন রুহুল কবির রিজভী। আজকে গোটা জাতিকে শ্বাসরুদ্ধ করেছেন শেখ হাসিনা। তার অন্যায়, অবিচার, গণতন্ত্র হরণ এবং চারিদিকে প্রশাসনের সর্বত্র মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই। বিচারপতিরা আওয়ামী লীগের ভাষায় কথা বলেন, নির্বাচন কমিশন শেখ হাসিনার ভাষায় কথা বলে, পুলিশ যুবলীগ ছাত্রলীগের ভাষায় কথা বলে। মানুষ যাবে কোথায়? কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সম্মান জানাতে প্রথমবারের মতো চালু হচ্ছে ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড। 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত প্রাপ্ত প্রতিবেদন থেকে 5 সদস্যের জুরি বোর্ডের মাধ্যমে যাচাই বাছাই শেষে বছরের সেরা 60টি প্রতিবেদনকে পুরস্কৃত করা হবে। সকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল, জনসংযোগ বিভাগের প্রধান তৌহিদুজ্জামান এবং ইআরএফ সভাপতি রেফায়েতুল্লাহ মৃধা, সাধারণ সম্পাদক আবুল কাশেম উপস্থিত ছিলেন। এক দশকের ধারাবাহিকতায় এ বছরও বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপোড়া কর্মসূচিতে 39,680টি বই হস্তান্তর করল বিকাশ। সম্প্রতি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের হাতে বই তুলে দেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম। 2014 সাল থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে যুক্ত আছে বিকাশ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 30 লাখ শিক্ষার্থী এসব বই পড়ে উপকৃত হয়েছে। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও উৎকর্ষ সাধনে দেশ জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব বই বিতরণ করা হয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অতি ও বাম ডানপন্থীরা সরকার উৎখাতের চক্রান্ত করছে অভিযোগ প্রধানমন্ত্রীর, দাবদাহে সবাইকে সাবধানে থাকার আহ্বান। চলমান দাবদাহে যশোর চুয়াডাঙ্গায় 44 ডিগ্রি ছুঁই তাপমাত্রা, রোববার নাগাদ বৃষ্টির আভাস। আবহাওয়া অফিসের 2 মে পর্যন্ত বন্ধ স্কুল। শ্রমিক মালিক স্বার্থ রক্ষায় সংশোধন হচ্ছে, জানালেন আইনমন্ত্রী। 8 ঘন্টার বেশি কাজ করালে ওভারটাইম নিশ্চিতের আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।